এবং গাইস সবার আগে একটা কথা আপনিই বলে নেই, রেফুজি অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র তাদের জন্যই যাদের জীবনের উপরও অনিরাপত্তা আছে অথবা যাদের উপরও অনেক অত্যাচার হতে পারে অথবা হইছে এবং তারা যদি দেশে চলে যায় তাদের জীবনের যাদেরকে তাদের জীবনের লাইফ থ্রেটও আছে, তাদেরকে মারা হইতে পারে অথবা খুবই বাজেভাবে অত্যাচার করে হইতে পারে কয়েকটা এই ৫টা ক্যাটাগরির ভিতরে। আপনাদের রেস, রিলিজিয়ন, পলিটিক্যাল অপিনিয়ন, ন্যাশনালিটি অথবা সেক্সুয়াল ওরিয়েন্টেশন অথবা পার্ট অফ এ গ্রুপের কারণে হয়েছিল নাকি অন্য কোনো কারণে হয়েছিল, এই কয়টাই কিন্তু রিফিউজির আন্ডারে পড়ে। আপনারা যদি আসলে আপনাদের উপরে লাইফ থ্রেট থাকে তাহলেই কেবলমাত্র করবেন। যদি মিথ্যা অ্যাপ্লিকেশন করেন, মিথ্যা ডকুমেন্ট দিয়ে হারার সম্ভাবনাই বেশি। আর রিফিউজি অ্যাপ্লিকেশন হারলে কিন্তু কানাডা থেকে আপনাদেরকে বের করে দেওয়া হবে আলটিমেটলি। সব কিছু যত কিছুই চেষ্টা করেন। আর যদি জিতেন তাহলে তো ভালো, আর হারলে তো কানাডা বাই বাই। আর রিফিউজি অ্যাপ্লিকেশন করার পরে এয়ারপোর্টে আপনাদের উপর একটা রিমুভাল অর্ডার আসবে যে আপনাদেরকে কানাডা থেকে রিমুভাল অর্ডার মানে হচ্ছে আপনাদেরকে বের করে দেওয়া হবে। এখন রিমুভাল অর্ডারটা আপাতত হোল্ড করা থাকবে, স্টপ থাকবে যতদিন না পর্যন্ত আপনাদের কেসের হেয়ারিং হয়। আর যদি আরেকটা বিষয়ে বলি, রিফিউজি অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু আপনাদের যে ভিসাটা আছে, যে ভ্যালিড ভিসা দিয়ে আসছেন, ওইটা কিন্তু বাতিল হয়ে যাবে। তো এই জিনিসটাই মনে রাখেন, যদি কেস করেন চিন্তা ভাবনা করে করবেন। রিফিউজি কেস জিতলে তো ভালো, হারলে কিন্তু ঠিকানা একটাই, যেই দেশ থেকে আসছেন ওই দেশে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনি একবার রিফিউজি কেস করার পরে, হারার পরে যদি কানাডা থেকে আপনাদেরকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু কানাডাতে আসা ইম্পসিবল। তো গাইজ, অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করছেন যে কীভাবে রেফিউজি অ্যাপ্লিকেশন করতে হয়, মানে কীভাবে আবেদনটা করতে হবে। এখন রেফিউজি আবেদন আপনারা দুইভাবে করতে পারেন। একটা হচ্ছে কানাডাতে ঢোকার পরে এয়ারপোর্টেও করতে পারেন, যেখানে আপনি ল্যান্ড করছেন, অথবা যদি গাড়ি দিয়ে আসেন তাহলে ল্যান্ড পোস্টে করতে পারেন, অথবা আপনারা নদীপথে আসলে ওইখানেও ইমিগ্রেশন অফিস আছে, অথবা আপনারা এয়ারপোর্ট থেকে বের হয়েও অনলাইনে অ্যাপ্লিকেশনটা করতে পারবেন, যেটা কিনা বেস্ট। অনলাইনে করলে অবশ্যই ভালো হবে, কারণ আপনারা যদি এয়ারপোর্টে করেন সেক্ষেত্রে আপনারা অনেক লং জার্নি করে আসছেন, আপনাদের টায়ার্ড থাকতে পারেন, কি বলতেছেন আপনারা এয়ারপোর্টে ভুলও হইতে পারে। আপনাদের বেস্ট হবে যদি আপনারা এয়ারপোর্ট থেকে বেরোয় একটা ইমিগ্রেশন লয়ার, একটা আইনজীবী নিয়ে যদি ওর সাথে যদি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে যদি পাঠাতে পারেন তাহলে এটা বেস্ট হবে। এখন আপনারা যদি এয়ারপোর্টে অ্যাপ্লিকেশনটা করেন, স্পেশালি আমি দেখছি অনেকেই বিভিন্ন দেশ থেকে পালায় আসে, কোনোভাবে আইসা কানাডাতে ঢুকে এয়ারপোর্টেই অ্যাপ্লিকেশন করে দেয়। এখন আপনারা যদি এয়ারপোর্টে অ্যাপ্লিকেশনটা করেন সেক্ষেত্রে কী হবে, এখন আপনারা এয়ারপোর্টে ল্যান্ড করলেন, করার পরে আপনারা যখন ইমিগ্রেশন অফিসারের কাছে যাবেন, যেটা কিনা আমাদের এখানে সিবিএসএ বলে, তো আপনারা যখন সিবিএসএ অফিসারের কাছে যাবেন তখন কিন্তু আপনাদের বলতে হবে যে আপনারা রেফিউজি অ্যাপ্লিকেশন করতে চান অথবা পলিটিক্যাল অ্যাসাইলাম করতে চান। এটা বলার পরে সিবি অফিসার আপনাদের কিছু প্রশ্ন করতে পারে এবং একটা ছোট ফর্ম দিতে পারে ফিল আপ করার জন্য। আপনারা আয়সা যদি বলেন আমাদের জীবনের উপরে থ্রেট আছে অথবা অনিরাপত্তা আছে অথবা আপনাদের উপরে অত্যাচার হয়েছে, এখন কোন ঘটনার কারণে হয়েছিল, এটা কি এখন আপনার কাছে যদি কেউ টাকা পায়, উদাহরণস্বরূপ ওরা আপনি টাকা দেন না, এই কারণে আপনারা মারছে এবং জীবনের হুমকি দিছে, এটা কিন্তু রেফিউজি ক্যাটাগরির আন্ডারে পড়ে না। অন্যদিকে আপনি কোনো বিরোধী দলের সদস্য এবং আপনাদের উপর অত্যাচার হইতেছে, আপনার উপরে লাইফ থ্রেট করছে, তাহলে কিন্তু এটা রেফিউজি ক্যাটাগরির পরে। অথবা আপনি একজন জার্নালিস্ট, সাংবাদিক, যে কিনা যার উপরে লাইফ থ্রেট আছে, অথবা আপনি একজন মানবাধিকার কর্মী, আপনাকে মারা হয়েছিল অথবা আপনার উপরে লাইফ থ্রেট দিয়েছে, তাহলে কিন্তু হবে। কারণটা একটা ক্যাটাগরির মধ্যে পড়তে হবে, তাহলেই কিন্তু হবে। এখন আপনারা বললেন রেফিউজি অ্যাপ্লিকেশন করতে চান, সিবিএস অফিসারকে, সিবিএস অফিসার কিছু প্রশ্ন করতে পারে আপনাদের সিচুয়েশনের ব্যাপারে এবং একটা ফর্ম দিব, ওই ফর্মটা ফিল আপ করতে হবে। এখন আপনারা ফর্ম ফিল আপ করার পরে সিবিএস অফিসার যদি ডিসিশন নেয় যে হ্যাঁ আপনারা রেফিউজি ক্যাটাগরির আন্ডারে পড়েন, তখন কিন্তু আপনাদের এই যেই প্রসেসটা এটা শুরু হবে। এবং আপনারা যখন এয়ারপোর্টে যখন বলবেন আপনারা রেফিউজি অ্যাপ্লিকেশন করতে চান, সেক্ষেত্রে সিবিএস অফিসার আপনাদের প্রুফ অফ আইডেন্টিটি, আপনারা যদি পাসপোর্ট থাকেন এটা চেক করবে অবশ্যই, অথবা যেই আইডেন্টিটি কার্ড নিয়ে আসেন, এবং আপনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং ছবিও নিতে পারে। এবং সিবিএসএ অফিসার সব কিছু আপনাদের ঘটনা শোনার পরে, ফর্ম ফিল আপ করার পরে, আপনাদের পাসপোর্ট চেক করার পরে এবং আপনাদের যেই ফিঙ্গারপ্রিন্ট অথবা ছবি এগুলো চেক করার পরে আপনাদের একটা হলুদ কালারের কাগজ প্রিন্ট করে দিবে, সেটাকে বলা হয় প্রোটেক্টেড পার্সনের, আপনাদের যে এভিডেন্স যে আপনারা রেফিউজি হয়ে বা অ্যাসাইলাম ক্লেম করছেন, এটার একটা পেপার দিবে এবং আরেকটা অ্যাপ্লিকেশনের ফর্ম দিয়ে দিবে। এটা হচ্ছে গিয়া আপনাদের বেসিস অফ ক্লেম। এই ফর্মটা ফিল আপ করে আপনাদেরকে 15 দিনের মধ্যে অ্যাকচুয়ালি জমা দিতে হবে। তো এই ফর্মটাও সাথে আপনারা নিয়ে আসবেন এবং আপনাদেরকে একটা লেটার দেওয়া হবে যে আপনাদের কেসটা নেওয়া হয়েছে, এবং এটা আপনাদের কেসটা সিবিএসএ অফিসার আইআরবিতে পাঠিয়ে দিবে, ইমিগ্রেশন রেফিউজি বোর্ড। আর রেফিউজি অ্যাপ্লিকেশন যখন আপনারা এয়ারপোর্টে করবেন এবং ওই হলুদ কালারের যে কাগজটা এটা পাবেন, পাওয়ার পরে কিন্তু আপনারা কানাডার ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, যেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। প্লাস আপনারা কানাডার যে হেলথ কেয়ার আছে, স্বাস্থ্যসেবা, এটাও ফ্রিতে পেতে পারবেন।
প্লাস আপনারা কিছু টাকাও পাবেন $800 থেকে $900 পার মান্থ, ডিপেন্ড করে প্রভিন্স টু প্রভিন্স, যতদিন না পর্যন্ত আপনারা কাজ শুরু করবেন। তো এই ধাপগুলো যখন আপনারা শেষ করবেন, শেষ করার পরে আপনারা এয়ারপোর্ট থেকে বেরোলেন। এখন এয়ারপোর্ট থেকে বেরোয়ার পরে আপনাদেরকে ওই বেসিস অফ ক্লেম এই ফর্মটা ফিল আপ করে তো অবশ্যই 15 দিনের মধ্যে জমা দিতে হবে, যে ওই ফর্মে লিখতে হবে কবে, কখন, কী হয়েছিল, এই ঘটনা ঘটার পরে আপনাদেরকে কী ধরনের থ্রেট দেওয়া হয়েছিল এবং আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়েছেন কিনা, আপনারা যেখানে থাকতেন ওইখান থেকে অন্য কোথাও মুভ করেন না কিনা, অনেক প্রশ্ন থাকবে। এগুলো ডিটেলসে লিখতে হয়, সবচেয়ে বেস্ট হবে। এবং সবাই যেটা করে সেটা হচ্ছে একটা ইমিগ্রেশন লয়ার নেয়, আইনজীবী নিয়ে কিন্তু এই ফর্মটা ফিল আপ করে জমা দেয়। এখন আপনি এই ফর্ম ফিল আপ করলেন, প্লাস আপনার একটা মেডিকেল টেস্ট হবে, প্লাস আপনার একটা ইন্টারভিউ নিতে পারে। এখন সব কিছুই আপনারা করছেন, করার পরে নেক্সট ধাপ যেটা, সেটা হচ্ছে গিয়ে আপনার হেয়ারিংয়ের ডেট আসবে। এখন হেয়ারিং মানে হচ্ছে শুনানি। হেয়ারিংটা আইআরবির সাথে হবে, ইমিগ্রেশন রেফিউজি বোর্ড। ওইখানে একজন আইআরবির মেম্বার থাকবে, যে কিনা অ্যাকচুয়ালি মেইন জাজ বলতে পারেন আপনারা। আইআরবির যে জাজ থাকবে ওই কিন্তু আপনাদের ডিসিশনটা দিবে যে আপনাদের কেস কি ওরা অ্যাকসেপ্ট করবে না। যদি আপনাদের কেস অ্যাকসেপ্ট করে তাহলে তো কানাডার পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন এবং কানাডাতে সারা জীবন থাকতে পারবেন। তো এইটাই হচ্ছে ওভারঅল প্রসেস, যে এয়ারপোর্টে কিছু স্টেপ আছে। তারপরে এয়ারপোর্ট থেকে আপনারা বেরোয়ার পরে আপনাদের মেডিকেল টেস্ট হবে, ইন্টারভিউ হবে, প্লাস ওই ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে এবং শেষে কিন্তু আপনাদের একটা হেয়ারিং হবে। এখন রিফিউজি কেসে আপনাদের এভিডেন্স কিছু রেডি করে নিয়ে আসতে হবে, কবে কখন কী হয়েছিল, আপনাদের উপরে যদি অত্যাচার হয়ে থাকে আপনারা কি হসপিটালে গেছিলেন কিনা অথবা ক্লিনিকে নিয়েছিলেন কিনা, আপনাদের যদি মারা হয়ে থাকে তার কোনো ছবি আছে কিনা, অথবা আপনারা কি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিয়েছিলেন ওইটার কোনো প্রমাণ আছে কিনা, অথবা আপনারা যদি কোনো গ্রুপের মেম্বার হয়ে থাকেন, কোনো পার্টির মেম্বার হয়ে থাকেন, ওইটার কোনো ছবি আছে কিনা, অথবা মেম্বারশিপের কোনো কাগজ আছে কিনা। তো এই টাইপের ডকুমেন্ট যদি রেডি করে নিয়ে আসতে পারেন তাহলে তো খুবই ভালো, আপনাদের কেসটা অনেক স্ট্রং হবে। চেষ্টা করবেন কানাডাতে আসলে, যদি আপনারা আসলে লাইফ থ্রেট হয় তাহলেই করবেন, আর না হলে অন্য কোনো উপায়ে কানাডাতে সেটেল হওয়ার চেষ্টা করুন, পড়াশোনা করে অথবা কাজ করে অথবা ওয়ার্ক পারমিট নিয়ে, এটা বেটার হবে। তো আশা করি গাইজ ভিডিওটা ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতেছেন এটা কমেন্টে লেখেন, আমি অনেক ভিডিও আপনাদের কমেন্টস থেকে পাই। প্লাস আপনারা দের সাথে আমার অন্য আরেকটা ভিডিওতে অন্য আরেকটা বিষয় নিয়ে আলোচনা হবে।